স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটোল তাজা সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে সিলেটে ভূমিধসে ৩ জনের মৃত্যু। জামালপুরে যমুনার ভাঙনে নিঃস্ব অসংখ্য পরিবার। ভারতে মোদির মন্ত্রিসভায় ৭২ জন সদস্য, ৭ জন নারী। জয়শঙ্কর ফিরতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং বিশ্বকাপে পাকিস্তানকে ৬ রানে হারালো ভারত। রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ভারী বৃষ্টিতে সিলেটে ভূমিধসের ফলে নিখোঁজ শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় সোমবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগে টিলা ধসে পড়ে ২ ভাইয়ের পরিবারের বসতঘরের ওপর। এতে মাটি চাপা পড়েন শিশুসহ ২ পরিবারের ৬ জন। তাৎক্ষণিকভাবে আব্দুর রহিমের পরিবারকে উদ্ধার করা গেলেও আব্দুল করিম, তার স্ত্রী ও ছেলে মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায়ে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি টিম। পরে দুপুরের দিকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। জামালপুরে যমুনা নদীর পাড়ের ৪ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত ১০ দিনে নদী গর্ভে বিলীন হয়েছে ১৫টি বসত ভিটা সহ অন্তত ১০০ একর ফসলি জমি। ঝুঁকিতে আছে অসংখ্য স্থাপনা। স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছর নদী ভাঙনের শিকার হতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। জামালপুরে প্রতি বছরের মতো এবারও যমুনা গর্ভে এভাবেই বিলীন হচ্ছে নদী তীরবর্তী অসংখ্য পরিবারের শেষ সম্বলটুকু। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাদারগঞ্জ উপজেলার পাকরুল ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার ও গবাদি পশু নিয়ে দুর্বিষহ দিন পার করছেন ভুক্তভোগীরা। ধান ক্ষেত গেল, পাট ক্ষেত তাও জানাইছেন, বাড়িও তো থানা, বাড়িও জায়গা জামু কই, গরু বাছুর ছাগল নিয়ে যা আর কোনো পথ নেই। অনেক জমি জমা আসলো ছিল গেছে গা। আজ বাড়ি ভাঙ্গা হলো, আবার কালকে ভাঙ্গা নাকবেছে, এরকম মানে অস্থিরত পড়ে গেছি। আর কোন জায়গায় যে আমরা ডান্ডামু বর্তমানে যে ভাঙনি আজকে একবারই ভাঙলাম, বোঝা যে এই বেলা আরেকবারই ভাঙা নাকতেছে, এরম অবস্থা হয়ে গেছে নদী, খুব ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধ নির্মাণের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। ১৫ মিটার অংশে নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। এর জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। অনুমোদন হইলে আমরা দ্রুতই দরপত্র আহ্বান করতে পারবো বলে আশা করি। দুর্যোগের পর কেবলমাত্র ত্রাণ নয়, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান যমুনা পাড়ের মানুষজন। দীপ্ত বার্তা কক্ষ। সংযোগ সড়ক না থাকায় প্রায় ২ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সেতুর ২ পাশের অন্তত ৩০টি গ্রামের মানুষ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর এলাকায় কালীগঙ্গা নদীর উপর ২০১৮ সালে শুরু হওয়া ৩৬৫ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালের জুনে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও সেটি দিয়ে চলাচল করা যাচ্ছে না সংযোগ সড়কের অভাবে। স্থানীয়রা জানান, অধিগ্রহণের টাকা না পাওয়ায় রাস্তা তৈরির জন্য জমি দিতে চাইছেন না ভূমির মালিকরা। যাদের জমি আছে তাদের টাকা পয়সা এরকম ভাবে ক্লিয়ার ভাবে দেয় নাই, বা তারা আগে মাটি ফেলাইতে চাইছে, জমিওয়ালারা বাধা দিচ্ছে। সরকার যে কোনো মুহূর্তে জায়গা চাইলে দিতে বাধ্য থাকবো, ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমাদের টাকাটা দিতে হবে না, টাকা ছাড়া আমরা দেবো না। ২ পাশের সংযোগ এই রাস্তাটা কিন্তু এখনো হইতেছে না, কবে নাগাদ যে এটা শেষ হবে তা আমরা আদৌ বলতে পারি না সঠিকভাবে। অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে আগামী ৫ মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ সম্পন্ন হবে বলে জানান এই কর্মকর্তা। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে
অ্যাপ্রোচ সড়কটুকু আমরা করতে পারিনি। বর্তমানে ওইখানে বালি ফিলিংয়ের যে কাজ, সেখানে ড্রেজারের মাধ্যমে বালি ফিলিং করা হবে এবং সেখানে পাইপ ফিটিংয়ের কাজ চলমান আছে। আশা রাখছি আমরা খুব শীঘ্রই এটার কাজ শেষ করতে পারবো। এই সেতুটি চালু হলে জেলা সদরের সঙ্গে ঘিওর উপজেলা সহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে জানালেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। কোরবানির পশুর হাট কাঁপাতে বাজারে আসছে মাগুরার পদ্মরাজ। পশুটির মালিকের দাবি এর ওজন ৩৭ মণ। ঈদে চমক দেখানোর অপেক্ষায় পটুয়াখালীর কালো মানিক। এর ওজন ২৭ মণ বলে জানিয়েছে এর মালিক। ৮ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট উচ্চতার এই ষাঁড়টির ওজন ২৭ মণ। নাম কুয়াকাটার কালো মানিক। এর দেখভাল করে লতাচাপলি ইউনিয়নের আজিমপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী রাব্বানি। তার দাবি, শুধু খড়, কুটো, ভুসি ও ভুট্টা খাইয়ে ষাঁড়টিকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। গমের ভুট্টা, গমের ভুসি আর খড়, এই 3 পদই খাওয়াইছি। আর আমনে বাড়তি কোনো খাওয়ান নাই। আর গরুটা অনেক ভদ্র। আমনে এইটার পাশাপাশি লেখাপড়া করছি। ৩ বছর আগে ৯০,০০০ টাকায় গরুটি কেনেন রব্বানির বাবা। এখন তিনি এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। স্কুলে গিয়েছে এবং এটার পাশাপাশি এটা তালাবি করছে। এখন আমার আল্লাহ যদি আশা আছে, যদি 10 লাখ টাকা আমি বেচতে পারি, তা আমি এর সাথে একটা খাসি, 10 কেজির ওজন একটা খাসি এবার গিফট করবো। পদ্মরাজ একটু দূর থেকে দেখলে আস্ত একটি হাতি মনে হয়। ওজন ৩৭ মণ। প্রতিদিন পদ্মরাজের খাবার তালিকায় থাকে 2 কেজি আখের গুড়, 2 কেজি ছোলা সহ 16 কেজি দানাদার খাবার, সাথে কাঁচা ঘাস ও খড়। পদ্মরাজের বয়স 2.5 বছর। দৈর্ঘ্য 12 ফুট আর উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি। আকৃতি ও সৌন্দর্যে মাগুরার পদ্মরাজ নজর কাটছে সবার। অন্য কোনো খাবার ওকে খাওয়াই না। ফিড জাতীয় কোনো খাবার ওকে আমরা খাওয়াই না। প্রতিদিন আমার 1050 টাকা শ্রম বাদে 1050 টাকা আমার খরচ হয়। পদ্মরাজের বয়স 30 মাস। এই পশুর মালিক আশা করছেন কোরবানির হাট জমে উঠলে তিনি ন্যায্য দাম পাবেন। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জেলায় কয়টি হাট বসছে এবার ঈদে এবং দাম কেমন চাইছেন বিক্রেতারা? তানিয়া, আপনি জানেন আর অল্প কয়েকদিনের কয়েকদিন পরেই কিন্তু দিনাজপুরের সহ আশেপাশের যে অঞ্চলের যে সেটি কিন্তু কুরবানির যে পশুর হাট সেটি কিন্তু জমে উঠেছে। আমরা দেখেছি যে দিনাজপুর সহ দিনাজপুরের প্রায় 102টি কুরবানির পশুর হাট কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে জমাট সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুরের আমবাড়ি পশুর হাটে। এখানে দেখেছি যে সকাল 10টা থেকেই কিন্তু এই পশুর হাটটি কিন্তু জমজমাট অবস্থায় কিন্তু শুরু হয়েছে। আমরা এই হাটে সকাল থেকে দেখেছি যে প্রচুর বেচাকিনি হয়েছে। তবে এখানে মাঝারি সাইজের যে গরুটি, সেই গরুটির কিন্তু বিক্রি বেশি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে যে যে সমস্ত গরুর দাম 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে, এই সমস্ত কুরবানির পশুর বিশেষ করে যে গরু সেটি কিন্তু চাহিদা বেশি এবং এই ধরনের পশু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি যারা আমরা দেখেছি যে এই হাটে দিনাজপুরের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, রংপুর, ঠাকুরগাঁ, জয়পুরহাট, নওগাঁ, ঢাকা এবং চট্টগ্রাম থেকেও আমরা দেখেছি যে অনেক ক্রেতারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা এখান থেকে কুরবানির যে পশু সেটি কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যারা কুরবানির হাটের অর্থাৎ আমবাড়ি হাটের যে সমস্ত ইজাদাররা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে এই হাটের তাদের নিজস্ব ভলান্টিয়ার দ্বারা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। কারণ যেহেতু দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে গরু ক্রয় করতে আসেন, তাদের সার্বিক নিরাপত্তার জন্য তারা কিন্তু এইখানকার সার্বিক ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং রাস্তার পাশেই এই কুরবানির হাটটি বসার কারণে এখানে যে এখান থেকে পশু ট্রাক বা অন্য কোনো যানবাহনে করে কিন্তু দ্রুত এই অঞ্চল থেকে অন্য কোনো জেলায় কিন্তু খুব দ্রুত সময়ে নিতে পারছে। ফলে এই অঞ্চলের যে পশু এবং সেই পশুগুলো ভালো বিক্রি পাচ্ছে বলেও বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে।
দিনাজপুর থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাত ৮টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে সোমবার বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এ সময় বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বিনিয়োগ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও কৃষি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দা চলাকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান দেশটির প্রেসিডেন্ট। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের প্রধান মন্ত্রিসভার সদস্য এস জয়শঙ্কর। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনাকালে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভায় রয়েছেন মোট ৭২ জন সদস্য। এর মধ্যে বাংলা থেকে রয়েছেন ২ জন। এছাড়াও রয়েছেন ৭ জন নারী সদস্য। এখনও তাদের মধ্যে দফতর বন্টন করা হয়নি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে এ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের এখন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নেন আরও ৭১ জন মন্ত্রী। মোদীর মন্ত্রিসভায় এবার ৩০ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। প্রতিমন্ত্রী রয়েছেন ৩৬ জন। দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন ৫ জন। ২০১৯ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এস জয়শঙ্কর। ধারণা করা হচ্ছে এবারও পুরনো দায়িত্বই সামলাবেন তিনি। এছাড়া অমিত শাহ ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। শপথ নেওয়া ৩০ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে বিজেপির রয়েছেন ২৫ জন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে এবার ২৭ জন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে, ১০ জন তফসিলি নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায় থেকে, ৫ জন তফসিলি আদিবাসী সম্প্রদায়ের, ৫ জন সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন অনেকে। হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে এবার নিয়ে টানা ৫ বার লোকসভা নির্বাচনে জিতেছেন অনুরাগ ঠাকুর। গেল মন্ত্রিসভায় তিনি ক্রীড়া, যুব বিষয়ক এবং তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার তিনি বাদ পড়েছেন। মন্ত্রিসভায় যারা স্থান পাননি তাদের মধ্যে অন্যতম রাজীব চন্দ্রশেখর। বাংলা থেকে মোদীর এই তৃতীয় মন্ত্রিসভায় ২ জন ডাক পেয়েছেন। বনগাঁর সাংসদ ও এর আগে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে নতুন সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারী বৃষ্টিতে সিলেটে ভূমি ধসে ৩ জনের মৃত্যু। জামালপুরে যমুনার ভাঙনে নিঃস্ব অসংখ্য পরিবার। ভারতে মোদীর মন্ত্রিসভায় ৭২ জন সদস্য, ৭ জন নারী। জয়শঙ্কর ফিরতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং বিশ্বকাপে পাকিস্তানকে ৬ রানে হারালো ভারত। রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।